লন্ডনে প্রধান উপদেষ্টার ব্যস্ত কর্মসূচি 13 জুন তারেক রহমানের সঙ্গে বৈঠক রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খোলার আশাবাদ ভোটের মাঠে বড় দলগুলো যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি জোটের ভাবনায় নাগরিক ঐক্য এনসিপি ব্যস্ত জনসংযোগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী লিপ্টনের মামলা নিয়ে পুলিশের ৯/৬ এজাহারে নাম নিচের দিকে অস্ত্রের তালিকাও গরমিল যশোরের ঝিকরগাছা 2 মৃত মুক্তিযোদ্ধার নামে 5 বছর ভাতা উত্তোলন অজ্ঞাত কারণে শাস্তি হচ্ছে না অভিযুক্তদের ইসরায়েলি বাহিনীর টার্গেট এখন ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনি আরও ৭০ জনের রক্তে ভিজল গাজা উপত্যকা এবং কলম্বিয়ার বিপক্ষে হার এড়ালো আর্জেন্টিনা আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম জয় প্রতিপক্ষ প্যারাগুয়ে দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়রকর বোচোয়ে মঙ্গলবার রাতে লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে সাক্ষাতে কমনওয়েলথ মহাসচিব জানান আগামী বছর প্রতিশ্রুত সাধারণ নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কারের বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী সংস্থাটি এ সময় তিনি বলেন বর্তমানে সদস্য দেশগুলোর মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় ৮৫০ বিলিয়ন মার্কিন ডলার এবং আগামী বছরগুলোতে এটি কমপক্ষে $1 ট্রিলিয়ন উন্নীত করার পরিকল্পনা রয়েছে জানান কমনওয়েলথের অনেক সদস্য জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত তাই ১.৫ বিলিয়ন তরুণকে বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করছে কমনওয়েলথ এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 13 জুন সকালে তাদের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে শফিকুল আলম বলেন বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ঘোষিত সময় জুলাই চার্টার্ড সংস্কার এসব যে কোনো ইস্যু নিয়েই আলাপ হতে পারে বিস্তারিত ইউসুফ ভুইয়া রিপোর্ট মঙ্গলবার যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর 12টায় এয়ারবাসের সঙ্গে বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দুপুর 12:30টায় ম্যানজিস এভিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান এরপর দুপুর 2টায় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ সৌজন্য সাক্ষাৎ করলেও সেখানে টিউলিপ সিদ্দিকী ছিলেন না তবে টিউলিপ সিদ্দিকীর চিঠি পেয়েছেন বলেও জানান তিনি আমরা চিঠি পেয়েছি একটা চিঠি এসছে না চিঠির বিষয় হচ্ছে যে এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে 13 জুন সকালে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনের মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা হবে তা জানতে চাইলে শফিকুল আলম বলেন আলোচনার বিষয় তারাই ঠিক করবেন তবে বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের ঘোষিত সময় জুলাই চার্টার্ড সংস্কার এসব যে কোনো ইস্যু নিয়ে আলোচনা হতে পারে তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর ইউনূস তো আপনি জানেন যে উনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান তো ওনাদের মতো করে বসবেন আলাপ হবে এটা এখানে যে কোনো বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া রিফর্ম বিষয় এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে এর আগে স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন রাজার হাত থেকে তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ইউসুফ ভুইয়া দেশ টিভি ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক সংকট উত্তরণের পাশাপাশি রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি আরও জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঈদ পরবর্তী আড্ডার অংশ হিসেবে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আড্ডায় রাজনীতি, সংস্কার, নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে আসে। মির্জা ফখরুল জানান, 13 জুন লন্ডনের ডোরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হবে, যা রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে। ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে এবং জাতীয় ঐক্য ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। এই সময়টা আপনার গণতন্ত্রের উত্তরণের যে কালটা, ট্রানজিশনটা, এটাতে সকলের আমাদের খুব দায়িত্বশীল হওয়া উচিত। প্রত্যেকটা কথা আমাদের সাবধানে বলা উচিত। প্রত্যেকটি কথা আমরা এমনভাবে বলবো যে কথাগুলো আমাদের এই যে যাত্রা, একটা চ্যালেঞ্জ মোকাবিলা করার যে যাত্রা, এটা যেন বিঘ্নিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এবং যেটা বারবার আমি বলে এসেছি, আমরা সবাই বলে এসেছি, যে জাতীয় ঐক্য ওই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। বিএনপি সংস্কার নয়, নির্বাচন চাই, এটি একটি প্রোপাগান্ডা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের ব্যবসায়ীরা দিক নির্দেশনা পাচ্ছে না, তাই দেশের স্থিতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধিতে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি, তবে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব বলে মনে করেন দলটি। আর এখনও নির্বাচনী প্রস্তুতি শুরু না হলেও জোট করার কথা ভাবছে নাগরিক ঐক্য। অন্যদিকে নিবন্ধনের জন্য আবেদন না করেও নির্বাচনী সংযোগ চালিয়ে যাচ্ছে নতুন দল এনসিপি। জুলাইয়ের মধ্যে নিবন্ধনের আবেদন করবে বলে জানান দলটির নেতারা। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোডম্যাপ প্রদান করবে। তার ঘোষিত নির্বাচনী রোডম্যাপ ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। জামায়াত ইসলামী, এবি পার্টি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন দল ইতিবাচকভাবে নিলেও আপত্তি জানায় বিএনপি। ডিসেম্বরে নির্বাচন চায় দলটি। নেতারা বলছেন, যে কোনো সময় নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত থাকলেও প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অযৌক্তিক এবং অবাস্তব। রোজার পর নির্বাচন হলে কেন্দ্রে ভোটার আসবে না। আগামী 1 মাস পরেও নির্বাচন দিলে বিএনপি প্রস্তুত আছে, কিন্তু বাংলাদেশের জনগণ কতটুকু প্রস্তুত? কারণ আপনি তো প্রস্তুত থাকতে পারবেন না। আপনি কখন ডিক্লেয়ার করবেন তফসিল, আপনি কখন ক্যাম্পেইন করবেন? কি মানুষ কি তারাবি পড়বে, ইফতার করবে, নাকি আপনি সারাদিন রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে বসে থাকবে? তাহলে তো আপনার উৎসব মুখর পরিবেশে আপনার নির্বাচন হবে না। সঙ্গত কারণেই আপনার ভোটাররা ভোট কেন্দ্রমুখী হবেন না। এদিকে নির্বাচন মাথায় রেখে জোট করার চিন্তা করছে নাগরিক ঐক্য। বিএনপির সঙ্গে এবারও জোটবদ্ধ হবেন কিনা জানতে চাইলে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আমরা যে পরিবর্তন চাই, যেরকম করে চাই, সেই লক্ষ্যে যাদের সাথে যেতে পারবো তাদের সাথে যাব। কিন্তু নতুন নতুন যা আছে তাদের সাথে কি রিলেশন হবে, এইটা তো আমরা এই সবাই বলবো, তাদের সাথে কথা বলবো, দেখবো, অবজার্ভ করব। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলেও এখনো নিবন্ধনের আবেদনই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে দলটির নেতারা জানান, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কার্যক্রমে পিছিয়ে নেই। জুলাইয়ে আবেদন করার পাশাপাশি সারা দেশে কর্মসূচি চালানো হবে। 80 ভাগ না 90 ভাগ কাজ সম্পন্ন। আর নিবন্ধনটা একটা টেকনিক্যাল বিষয়। নিবন্ধনের জন্য তো আমাদের অন্যান্য কার্যক্রম মানে পিছিয়ে থাকবে না বা থমকে থাকবে না। আমরা সারা দেশে কমিটিগুলো হচ্ছে এবং সেখানে মানুষের সাথে জনসংযোগ করছি। সে জুলাই মাসকে কেন্দ্র করে সারা দেশ এবং ঢাকাতে অনেকগুলো কর্মসূচি থাকবে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়ে ব্যস্ত সময় পার করছে কুমিল্লা ও গাজীপুরের সড়কপথ। ফিরতি যাত্রা কেমন চলছে তা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির ও এম নজরুল ইসলাম। প্রথমে যাচ্ছি কুমিল্লা। সুমন, আঞ্চলিক সড়ক পথে আজ কি ধরনের চাপ দেখা যাচ্ছে এবং যাত্রীদের ভোগান্তি বা যানজটে কোনো চিত্র দেখা যাচ্ছে কিনা আমাদের জানাবেন।
আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে সকাল থেকে যথাসময়ে প্রতিটা বাস স্ট্যান্ড থেকে আসলে নির্দিষ্ট সময়ে বাস ছেড়ে চলে যাচ্ছে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই আসলে যাত্রীরা নির্বিঘ্নে তার যাত্রা করছেন। এবং সেই দিক থেকে যদি কুমিল্লা প্রতিটা স্ট্যান্ডে আমরা দেখেছি কোনো ধরনের সমস্যা নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট না থাকার কারণে বাসগুলো আসছে এবং যাত্রীরা যাচ্ছেন নির্বিঘ্নে, এবং টিকিট নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ টিকিটের দাম বৃদ্ধি করা হয়নি। বা যাত্রী কল্যাণ সমিতি এবং বাস মালিক সমিতি আমাদেরকে জানিয়েছেন যে এবার ঈদ যাত্রা স্বস্তি হওয়ার কারণ হচ্ছে দীর্ঘ 10 দিনের ছুটি পড়ার কারণে আসলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি কুমিল্লা প্রতিটা স্ট্যান্ডে। এবং যাত্রীরা আমাদেরকে একই কথা বলেছেন যে কুমিল্লা যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কোনো খানাখন্দ নেই, রোডে কোনো যানজটের সৃষ্টি হয়নি এবং যাত্রীরা নির্বিঘ্নে যাচ্ছেন। এবং তারা আমাদেরকে বলছেন যে কোনো ধরনের টিকিট দাম বৃদ্ধি না করে, এবং প্রশাসনের নজরদারি, সেনাবাহিনী, পুলিশ এবং জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার এবং রোভার স্কাউট সকল যারা রয়েছে সকলে একযোগে আসলে কাজ করছেন মহাসড়কে, এবং তারা বাস স্ট্যান্ডে যাতে কোনো চাঁদাবাজি না হয় সেই ধরনের ব্যবস্থা আসলে করেছেন। আমি আরেকটু জানিয়ে রাখি, ঢাকা চট্টগ্রাম কুমিল্লা অংশে কোনো যানজট নেই এবং আমাদেরকে জানিয়েছেন হাইওয়ে পুলিশ সুপার যদি কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় এবং যদি কোনো গাড়ির দুর্ঘটনা পরে সাথে সাথে রেস্কিউ টিম আছে, অ্যাম্বুলেন্স টিম রয়েছে, সব মিলে 841 সদস্য একযোগ কাজ করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এবং ফিরতি যাত্রা কর্মস্থলে ফেরার জন্য আসলে যে ধরনের ব্যবস্থা থাকা দরকার এবং সকল ধরনের ব্যবস্থা সম্পূর্ণ করেছেন এবং নির্বিঘ্নে যাচ্ছেন, যাতে কর্মস্থলে নারীর টানে বাড়ি ফিরে আবার বাড়ি থেকে কর্মস্থলে ফিরছেন। সবকিছু মিলিয়ে বলা ছিল কুমিল্লা যে অংশে আমরা এখনো পর্যন্ত কোনো যানজটের সমস্যা দেখতে পাইনি। আর এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ আমি এখন চলে যাচ্ছি গাজীপুরের নতুন বিস্তারিত জানাবেন। সুমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরও ঈদ শেষে শ্রমজীবী মানুষ কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং গতকাল থেকে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পয়েন্ট ধরে কিন্তু তারা উত্তরবঙ্গ থেকে কিন্তু ঢাকামুখী হচ্ছেন এবং গাজীপুরের যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে তারা কিন্তু যে শ্রমিক রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছেন। অর্থাৎ শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে কিন্তু তারা বিভিন্ন কর্মস্থলে ফিরছেন। এই কারণে তাদের মানে আপনার বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পেয়েছি যে যাতে যাত্রীদের নির্বিঘ্নে আসতে পারে এই কারণে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি হাতে রেখেছেন। এবং আপনি জানেন যেটা যে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিছু যাতে কর্মজীবী মানুষ স্বাচ্ছন্দ্যে এবং আরামদায়ক হয়, সেই জন্য যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তাদের নিরাপত্তার জন্য কিন্তু কয়েকশো পুলিশ কিন্তু কাজ করছেন বিভিন্ন পয়েন্টে। তো এইভাবেই কিন্তু গাজীপুর হয়ে যারা মানে উত্তরবঙ্গ থেকে আসতেছেন এবং গাজীপুর নেমে তারা স্বাচ্ছন্দ্যে যাচ্ছেন। তবে আমাদের কয়েকজন যাত্রী জানিয়েছেন যে আজকেও কিন্তু ভাড়া বেশি নেওয়ার কথাটা বলছেন, যে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত যাত্রীরা গাজীপুর হয়ে যারা উত্তরবঙ্গ থেকে আসছেন তাদের কাছ থেকে কিন্তু বেশি ভাড়া আদায় করছেন, এইরকমটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং সবাই কিন্তু এইটাই বলছেন যে ভাড়া একটু বেশি নিচ্ছেন। এবং এছাড়া কিন্তু আপনার এখন পর্যন্ত আপনার ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টগুলো যেখানে রয়েছে সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্যেই কিন্তু সাধারণ যে যাত্রী রয়েছেন তারা যারা ঈদ শেষে কর্মস্থলে ফিরছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই আসছেন, তাদের কোনো বিঘ্ন ঘটেনি। আপনি দেখতে পাচ্ছেন যে চৌরাস্তা এলাকায় কিন্তু মানে শত শত মানুষ কিন্তু এইভাবে নামছেন, নেমে কিন্তু তাদের কর্মস্থলে যাচ্ছেন। তো আমরা দেখতে পেয়েছি যে এবং আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছিলাম, আর পুলিশ প্রশাসন যেটা জানিয়েছে যে যেভাবে তারা নির্বিঘ্নে গিয়েছে এবং আসার পথেও কিন্তু সেই তাদের নিরাপত্তা যে একটি নির্বিঘ্নতা সেটাও কিন্তু তারা তৈরি করেছেন। অর্থাৎ এখানে রাস্তায় আর কোনো যানজট নেই, মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যেই কর্মস্থলে ফিরছেন। তো ঢাকা উত্তরবঙ্গ আপনি জানেন যে গাজীপুর হলো 32টি প্রবেশদ্বার, এখান হয়েই কিন্তু গাজীপুরের বিভিন্ন পয়েন্ট ধরেই কিন্তু ঢাকার যে বিভিন্ন যে পয়েন্ট রয়েছে সেই সমস্ত জায়গায় যাচ্ছেন এবং মানে গাজীপুর সব জায়গায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু আপনার উত্তরবঙ্গ থেকে কিন্তু ঈদ শেষে অর্থাৎ ঈদ শেষে যে শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু ফিরছেন এবং গতকালকে আমরা দেখেছি যে ফিরছেন, আজকেও কিন্তু ফিরছেন। তবে এখন পর্যন্ত কোথাও কোনো যানজট বা না যানজটের দুর্ভোগের কথা আমরা শুনতে পাইনি। সাধারণ
যারা রয়েছেন যাত্রী রয়েছেন তারা কিন্তু বলছেন যে নির্বিঘ্নে তারা আসতে পেরেছেন এবং প্রতিমধ্যে কোনো যানজট বা কোনো নাকাল হননি। তো আমরা সকাল থেকে দেখতেছি যে পরিবার পরিজন নিয়ে যারা ঈদ করতে গিয়েছিলেন তারাও কিন্তু এভাবেই কিন্তু তারাও আবার গাজীপুর হয়েই কিন্তু তারা বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন, অর্থাৎ শ্রমজীবী মানুষ কিন্তু এখন আপনার বিভিন্ন বাস এবং বিভিন্নভাবে কিন্তু তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। তো গাজীপুরের যে মূল পয়েন্ট রয়েছে চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা এলাকা, দুটি পয়েন্ট হয়েই কিন্তু যে সাধারণ যে ঈদ শেষ করে যারা কর্মস্থলে ফিরছেন শ্রমজীবী মানুষ তারা কিন্তু আসছেন। তো আমি যদি দেখাতে চাই একটু চান্দনা চৌরাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু এই রাস্তা ধরেই ঢাকা বা বিভিন্ন জায়গায় অর্থাৎ যাবেন এখান থেকে নেমেই কিন্তু তারা বিভিন্ন গাড়ি বদল করতেছেন এবং আমরা দেখতে পেয়েছি যে পরিবার পরিজন। আপনাদের দুজনকে ধন্যবাদ। রাজধানীর দয়াগঞ্জে মাদক বিরোধী অভিযানে 10 কেজি গাঁজা, 3000 পিস ইয়াবা, বিপুল পরিমাণে হেরোইন ও দেশীয় অস্ত্রসহ 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এছাড়া রাজধানীর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন জায়গায় চৌকি বসিয়ে তল্লাশি চালানো হয়। ফজলে আদিত্যের রিপোর্ট, জানাচ্ছেন ফেরদৌস রহমান। মঙ্গলবার মধ্যরাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের নেতৃত্বে দয়াগঞ্জে মাদক ব্যবসায়ী শুকুর আলীর বাসায় প্রায় 4 ঘন্টা অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে 10 কেজি গাঁজা, 3000 পিস ইয়াবা, বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, মাদক দ্রব্য বিক্রয়ের বেশ কিছু অর্থসহ 4 জনকে আটক করা হয়। অভিযানে জব্দকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামিদের হস্তান্তর করা হয় যাত্রাবাড়ী থানায়। এদিকে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরা মানুষদের নিরাপত্তা দিতে রাজধানী উত্তরায় তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বেশ কিছু যানবাহনকে ট্রাফিক আইনে মামলা সহ একটি বাস আটক করা হয়। ঈদ যেহেতু শেষ, এই সময়টা শহরটা ফাঁকা থাকে, এই সময় আমরা চেক করে আজকে কোনো মাদক টাদক পাই নাই। তবে একটা বাস আটক করা হয়েছিল, বাসের রুট পারমিট ছিল না রাত করে, তো তার ডিউলি ব্যবস্থা নেওয়া হয়েছে আইনানুগভাবে। এবং মোটর সাইকেলে দেখলাম হচ্ছে ওই 3 জন করে আরোহী নিয়ে চলার যে প্রবণতাটা, লাইসেন্স ছাড়া চলার যে প্রবণতা, এবং অনেকের মাথায় হেলমেট থাকছে না, তো ওইগুলোর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়েছি। এছাড়া মিরপুরেও তল্লাশি চৌকি বসিয়ে সেনাবাহিনী অভিযান কার্যক্রম পরিচালনা করে। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টনের মামলার এজাহারে ৯/৬-এর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কুষ্টিয়ায় সেনাবাহিনীর হাতে লিপ্টন সহ তার 3 সহযোগী গ্রেফতার হলেও পুলিশের এজাহারে লিপ্টনের নাম রয়েছে 4 নম্বরে। এজাহারে শীর্ষ সন্ত্রাসী লিপ্টনের নাম শেষে দিয়ে সহযোগীদেরকেই করা হয়েছে প্রধান আসামি। উদ্ধার করা অস্ত্রেও পুলিশের তালিকায় রয়েছে গরমিল। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। সন্ত্রাসী লিপ্টন ও তার 3 জন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। 6টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারেল গান সহ 10টি পিস্তল ম্যাগাজিন, 33 রাউন্ড 9mm অ্যামুনিশন। গত 6 জুন ভোরে কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাচারা এলাকার বাড়ি থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় 6টি বিদেশি পিস্তল, একটি ব্যারেল গান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে পুলিশের এজাহার বলছে ভিন্ন কথা। সেনাবাহিনী প্রেস ব্রিফিংয়ে লিপ্টনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করলেও পুলিশের এজাহারে লিপ্টনের নাম শেষে দিয়ে সহযোগীদেরই করা হয়েছে প্রধান আসামি। উদ্ধার হওয়া অস্ত্রতেও পুলিশের তালিকায় রয়েছে গরমিল। জানিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। 60টা অস্ত্রের ভিতরে একজনের 5টা করে দিল, লিপ্টনকে 2টা দিল। লিপ্টন হবে 1 নম্বর আসামি, লিপ্টন কেন হইলে হচ্ছে 4 নম্বর আসামি। অবশ্যই পুলিশের কাছে দিই, তার কারণ সে আছে শিশু,
সে আছে গডফাদার, কারণ সেই তো আছে প্রথম, তার সাথে যেগুলো সেগুলো ছেলাফেলা। স্থানীয়রা বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে গুম খুন অস্ত্রবাজির মাধ্যমে কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলায় লিপ্টন গড়ে তুলেছিলেন ত্রাসের রাজত্ব। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর যোগ দেন বিএনপি নেতা জাকির সরকারের সঙ্গে, আবারও সক্রিয় হন অপরাধ জগতে। লিপ্টনের দৃষ্টান্তমূলক শাস্তি সহ এজাহার ৯/৬-এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই সমাজের ভিতরে বহুত বিশৃঙ্খলা কাজ করেছে, বিএনপির সাথে সে জড়িত হয়ে আবার সে বিএনপির নেতা পর্যায়ের সাথে নিয়ে সে এই কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। ও কখনো আমলিগ কখনো বিএনপি, আমলিগ ক্ষমতায় ছিল তখনও খুব চালাইছে, লোকজনের উপর অত্যাচার করেছে, আমার নিজের উপরেও খুব অত্যাচার করেছে। তবে মামলার এজাহার নিয়ে কোনো সদুত্তর নেই পুলিশের কাছে, দিচ্ছেন গোজামিলে বক্তব্য। লিপ্টনের পাট পেলে ওখানে বেশি, তার ভূমিকা, তার বাড়িতেই সবকিছু হয়েছে, অন্যান্য আসামিরা তার বাড়িতে, অন্যান্য অস্ত্রও তার বাড়ির থেকে, শুধুমাত্র একটা অস্ত্র অন্য বাড়ির থেকে হয়েছে। সুতরাং এখানে তার এজাহার গর্বের বিষয়টা এখন মূল বিষয় দাঁড়াবে। এখানে সে শেষের দিকে থাকাতে সে কোনো সুযোগ সে পার সুযোগ নাই। শীর্ষ সন্ত্রাসী লিপ্টনকে প্রধান আসামি না করে সহযোগীদের আসামি করাই জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। তাদের অভিযোগ মামলায় প্রভাব বিস্তার করছেন লিপ্টনের ছোট ভাই সরকারের উপসচিব আলমগীর কবির। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। যশোরের ঝিকরগাছা উপজেলার 2 জন মৃত মুক্তিযোদ্ধাকে জীবিত দেখিয়ে টানা 5 বছর ধরে ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও কয়েকজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে উপজেলা প্রশাসন ও ব্যাংকটির অডিট কমিটির দীর্ঘ তদন্ত শেষে ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে দায়ী করে রিপোর্ট দেয়, কিন্তু অজ্ঞাত খুঁটির জোরে তার বিরুদ্ধে নেওয়া হয়নি স্থায়ী শাস্তিমূলক কোনো ব্যবস্থা। সালাউদ্দিন সাগরের 2 পর্ব অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। জাহাঙ্গীর আলমের অপকর্মের হাতেখড়ি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী রফিকুল ইসলামের অ্যাকাউন্ট থেকে 1,10,000 টাকা চুরি দিয়ে 2013 সালে প্রতিমন্ত্রীর চেক চুরি ও স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে এই টাকা আত্মসাৎ করেন তিনি। একই বছর ডিসেম্বরে শুরু করেন মৃত মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ও মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের স্ত্রী মৃত আমেনা খাতুনের মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন। টানা 5 বছর ধরে টাকা তোলার পর 2018 সালের জুন মাসে ধরা পড়ে জাহাঙ্গীরের জালিয়াতি। তদন্তে বেরিয়ে আসে প্রায় 10 লাখ টাকা আত্মসাতের ঘটনা। তার এ কাজে সহযোগী স্থানীয় মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মিস্ত্রি ও খন্দকার আব্দুর রাজ্জাক। আম্মা মারা যাওয়ার পরে বললে কি বইতে টাকা উঠবে না, দীনেশ সাকুব আমাদের বইটা নিয়ে গেছিল, যার পরে বলে কি যে আপনার আম্মার বই জীবিত আছে আইজো, তাহলে 2 বই থেকে টাকা এভাবে আপনারা তুলিছেন। বললো এই যে তাহলে এই বইতে যে টাকাটা উঠেছে এই টাকাটা জমা না দেওয়া পর্যন্ত বই চালু, আপনাদের বইটা চালু হবে না। তবে অভিযুক্ত দীনেশ এমন ভান করেন যেন কিছুই জানেন না তিনি। এটা অন্ধকারে তো সাপ ধরা যায় না, কে নেছে এটা যদি আমরাই জানতাম তাহলে তো আমরাই সহায়তা। দেশ টিভি টিমের কাছে তথ্য ছিল দীনেশের সঙ্গে জাহাঙ্গীরের নিবিড় সখ্য রয়েছে। কৌশল করে ব্যাংক কর্মকর্তা সেজে জাহাঙ্গীরের বন্ধু পরিচয়ে দীনেশকে ফোন করে জানানো হয় দেশ টিভির সাংবাদিক যেতে পারে তার কাছে। সেই অনুযায়ী অনুসন্ধানী টিম তার কাছে গেলে যাকে জাহাঙ্গীরের বন্ধু বানানো হয়েছিল তাকেই কল করেন দীনেশ মিস্ত্রি। দেশ টিভি সাংবাদিক আইলে বহুত কিছু কথাবার্তা, অনেক কথা, প্রায় 1.5 ঘন্টা ছবি নিয়া, আবার ওই মাইক্রোফোনে কথা রেকর্ডিং করা। ওরাই বারে বারে বলছে যে জাহাঙ্গীর হোসেন, বললাম না। এবার খন্দকার আব্দুর রাজ্জাকের খোঁজে দেশ টিভি টিম। গোয়ালহাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান খানের মৃত্যুর পর তার ভাগ্নের কাছ থেকে ভাতার বই ও চেক নেন আব্দুর রাজ্জাক। ব্যাংকের জাহাঙ্গীর আলম নাম বলে একজন লোক, উনি আমাকে বলছিল যে এরকম ভাই এই টাকাটা তো যেভাবে হোক মিসইউজ হয়েছে, তা এই টাকাটা আমি আপনাকে দিচ্ছি, আপনার নামে জমা করেন। বই খাতা জমা দিচ্ছি রাজ্জাকের কাছেই, রাজ্জাককে আমি 1 নম্বর দোষী ভাববো। জাহাঙ্গীর যেহেতু আমাকে অফার যখন দিয়েছে তখন জাহাঙ্গীরের সঙ্গে সংশ্লিষ্ট আমি ভাবি। তবে পারভেজের সব অভিযোগ অস্বীকার করেন রাজ্জাক। যার কোনো শরিক নাই সেখানে বই চেক নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তথ্য মিলেছে 2020 সালে তৎকালীন গঙ্গানন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান বদরুদ্দিন বিল্টুর কাছে উপজেলা প্রশাসন ও ব্যাংকের আলাদা টিম গোপনে অডিট করতে গেলে রাজ্জাক মৃত মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমানের বই ও চেক নেওয়ার কথা স্বীকার করেন। নিজেই ওই সময় বললো যে আমি ওই না ওনাদের হিন্দু ভদ্রলোক আছে ঝিকরগাছায়, কি যেন নাম, দীনেশ চন্দ্র মিস্ত্রি না কি যেন, বললো আমি ওনার কাছে দিয়ে দিয়েছি, আমরা সমাজসেবায় জমা দিয়ে দিয়েছি। সমাজসেবা অফিস
এবং মুক্তিযোদ্ধা এবং অফিসার তিনটে সমষ্টিগতভাবে জড়িত না থাকলে এই অকারেন্স করতে পারবেন। ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের অর্থ আত্মসাৎ সিন্ডিকেটে মুক্তিযোদ্ধাদের সম্পৃক্ততার আরও তথ্য পায় দেশ টিভি। তৎকালীন ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, বর্তমান আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা অধিদপ্তর খুলনার সহকারী পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে মুক্তিযোদ্ধাদেরও দায়ী করেন তিনি। মুক্তিযোদ্ধা কমান্ডাররা এটা একদম তাদের কাছেই তাদের নিজস্ব সম্পদ বলে এর ফাইল, এর বই, এর সবকিছু কিন্তু তাদের কাছে থাকতো। তারা যদি বলে যে অমুক মারা গেছে তাহলে মারা গেছে, তারা যদি বলে না অমুক মারা যায়নি তাহলে মারা যায়নি। তবে থেমে থাকেনি দেশ টিভি টিম, চালিয়ে যায় অনুসন্ধান। সেই রহস্য উন্মোচন ঘটবে দ্বিতীয় পর্বে। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।